আজকের ভিডিওতে আমরা দেখব হাই ব্লাড প্রেসার অর্থাৎ উচ্চ রক্তচাপ, যেটাকে আমরা মেডিকেল টার্মে হাইপারটেনশন বলি, তার ট্রিটমেন্ট। এই ট্রিটমেন্টটা আছে যেটা হাইপারটেনশন মানে হাই ব্লাড প্রেসার, যখন আমাদের 140 সিস্টলিক আর ডায়াস্টলিক 90-এর উপরে হয়ে যায়, তখন তাকে আমরা কি হাইপারটেনশন স্টেজ 1 বলি। ঠিক আছে, সেই হাইপারটেনশনের ট্রিটমেন্টটা দেখব বা হাই ব্লাড প্রেসারের ট্রিটমেন্টটা দেখব। এই ট্রিটমেন্টটা কি পেশেন্ট টু পেশেন্ট ভেরি করে, মানে কি এটা পেশেন্টের কন্ডিশনের উপর নির্ভর করে যে কোন মেডিসিন চলবে। আর একটা জিনিস আমি সবথেকে বেশি বলে দিই যে হাইপার টেনশনের মেডিসিন অনেকগুলো আছে, অ্যান্টি হাইপারটেনসিভ ক্লাসে যে ড্রাগগুলো আছে সেটা প্রচুর ওয়াইড রেঞ্জে আছে। এর মধ্যে বেসিক কিছু মানে কমন কিছু মেডিসিন আছে যেগুলো প্রায় চলে, সেগুলোই বলবো এবং আমি একটা বেসিক ট্রিটমেন্ট বলবো। এই যে ট্রিটমেন্টটা বলবো সেই ট্রিটমেন্টটা কি পেশেন্ট টু পেশেন্ট ভেরি করবে, যে পেশেন্টের কন্ডিশন কেমন আছে বা পেশেন্টের কী দরকার আছে, কোনটা দরকার আছে, এতগুলো হাইপারটেনশন ক্লাসের ড্রাগের মধ্যে কোনটা দরকার, মানে কোনটা মেডিসিন দরকার বা সঠিক কাজ করবে, সেটা কিন্তু পেশেন্টের উপর নির্ভর করবে। আর এইটা ট্রিটমেন্ট করার আগে আমি বলে দিই যে এই ট্রিটমেন্টটা হাইপারটেনশন যে ডিজিজটা আছে, ঠিক আছে, এটা কিন্তু কখনো কোনো একটা ডিজিজ নয়। ডিজিজ মানে কি কিওরেবল, আর এটা হচ্ছে একটা ডিসঅর্ডার। এটা ডিজিজ নয়, ডিসঅর্ডার। ডিসঅর্ডার মানে কি যেটা সারা জীবন চলবে। যদি কারো হাই ব্লাড প্রেশার হয়ে যায় তাহলে কি তার সারা জীবন হাই ব্লাড প্রেশার চলবে। এই হাই ব্লাড প্রেশারটাকে কি মেনটেন করা যায়, মানে যে এখন বেড়ে গেছে সেটাকে কমানো যায়, কিন্তু পুরোপুরিভাবে শেষ করা যায় না। তো আপনারা দেখছেন বং ফার্মা, আমি ফার্মাসিস্ট ফিরে গেলাম। চলো শুরু করি। প্রথমত আমাদের জানতে হবে যে হাইপার টেনশন কী। হাইপার টেনশন হচ্ছে কি হাই ব্লাড প্রেশার যেটা হয় আমাদের, ঠিক আছে, উচ্চ রক্তচাপ, সেটাকে হাইপার টেনশন বলে মেডিকেল টার্মে। ঠিক আছে, আর এটা কখন বলবো যে হাইপার টেনশন হয়ে গেছে, যখন কি আমাদের জানি ব্লাড প্রেশার দুটো হয়, একটা হচ্ছে কি সিস্টলিক যেটা উপরের ব্লাড প্রেশার বলি, একটা ডায়াস্টলিক যেটা নিচের বলি। কারণ আমরা কথার মধ্যে কথা বলি যে 120/80টা কি নর্মাল ব্লাড প্রেশার। তো এই 120টা যখন 140 বা তার বেশি হয়ে যাবে, এবং যেটা বললাম 80, ঠিক আছে, সেটা 90 বা তার বেশি হয়ে যাবে, তখন তাকে কি আমরা বলবো হাইপারটেনশন স্টেজ 1। তো নর্মাল ব্লাড প্রেশার আমরা জানি 120/80 mmHg, ঠিক আছে, এর হচ্ছে mmHg মানে মার্কারিতে মাপা হয়। তো সেটা হচ্ছে কি নর্মাল। এবার যদি ইভ্যালুয়েটেড করতে শুরু করে তখন কি 120-র বেশি আসছে এবং এটা 80 থেকে 90 আসছে, তখন কি এটা ইভ্যালুয়েটেড করছে। আর এই কন্ডিশনে আমরা কখনোই বলবো না যে তার হাইপার টেনশন হয়ে গেছে। কেন বলবো না? কারণ অনেক সময় আমাদের হাইপার টেনশন যেটা আছে সেটা কি যে আমাদের ব্লাড প্রেশারটা আছে সেটা ফ্ল্যাকচুয়েট করে। যদি আমি দৌড়ে আসি বা স্ট্রেচ নিই বা ঝগড়া ঝামেলা করি বা কোনো কিছু রানিং করি বা কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটি করি, তখন আমাদের প্রেশারটা একটু হাই দেখাবে, ব্লাড প্রেশারটা। আবার কিছুক্ষণ পরে যদি নাপি আমরা, যদি নর্মাল অবস্থায়, তাহলে কি সে ব্লাড প্রেশারটা আবার নর্মাল দেখাবে। তো সেই অবস্থায় বলতে পারবো না। এবং আমাদের যদি কাউকে ব্লাড প্রেশারের ওষুধ দিতে হয় বা মেডিসিন দিতে হয়, রেকমেন্ড করতে হয়, তো সর্বদাই কি মিনিমাম 3 থেকে 4 বার ব্লাড প্রেশারটা নাপবো, অন্তত 5 মিনিট বা 10 মিনিটের গ্যাপে গ্যাপে। ঠিক আছে, এখন মাপলাম, আবার 5 মিনিট পরে মাপবো, আবার 5 মিনিট পরে মাপবো, বা 10 মিনিট গ্যাপে গ্যাপে মাপবো। মাপার পর যদি রেজাল্ট ঠিক আসে তাহলে জানবো যে না, তার হাইপারটেনশন হয়ে গেছে। ঠিক আছে, মানে একই রেজাল্ট আসছে। আর যদি না, রেজাল্টটা আবার নর্মালের তুলনায় চলে আসছে, নর্মাল ব্লাড প্রেশারে চলে এসেছে, তার মানে সে হাইপারটেনশন হয়নি বা হাই ব্লাড প্রেশার হয়নি। ঠিক আছে, এবার টেনশনের 3টে ক্যাটাগরি আছে। প্রথমটা হচ্ছে হাইপারটেনশন স্টেজ 1। যদি কারো ব্লাড প্রেশার 140 থেকে নিয়ে 160-এর মধ্যে সিস্টোলিক রেজাল্ট আসে, আর 90 থেকে নিয়ে 99-এর মধ্যে কি সিস্টোলিক ব্লাড প্রেশার আসে, তাহলে কি তা সে স্টেজ 1-এ আছে, এই কন্ডিশনে স্টেজ 1-এ আছে। এরপরে স্টেজ 2টা কি, যদি কারো 160-এর বেশি আসে সিস্টোলিক মানে উপরে যেটা ব্লাড প্রেশার, আর নিচেরটা যদি 100-র উপরে আসে, তাহলে কি সেটা হচ্ছে কি স্টেজ 2 বলে। এরপরে হাইপারটেনশন স্টেজ 3 বা হাইপারটেনশন স্টেজ ক্রাইসিস বলে। ঠিক আছে, এটা যদি 180-র উপরে আসে সিস্টোলিক ব্লাড প্রেশার, আর নিচেরটা 110-এর বেশি আসে, তাহলে সেটা কি স্টেজ 3। এই কন্ডিশনে কি যদি কেউ থাকে তাহলে সর্বদাই হসপিটাল রেকমেন্ড করবে বা আদার্স কোনো কিছু ভালো জায়গাতে ট্রিটমেন্ট করবে, সেখানে তার ট্রিটমেন্টটা ভালো হবে। বাট স্টেজ 1 বা স্টেজ 2 যদি কারো থাকে তাহলে সেখানে নর্মাল মেডিসিন দিয়েও ব্লাড প্রেশারটা কমানো যায়। বাট যদি স্টেজ 3-তে থাকে তাহলে তো সর্বদাই কি রেফার করে দেবে হসপিটাল বা ভালো কোনো কার্ডিওলজিস্টের কাছে বা এমডি মেডিসিনের কাছে। এরপরে আমাদের জানতে হবে যে হাইপারটেনশন কেন হয়, কজ অফ হাইপারটেনশন। কজ অফ হাইপারটেনশন হচ্ছে কি মোর ফ্লুইড ইন বডি। যদি বডিটিতে ফ্লুইড বেড়ে যায়, তার মানে কি ব্লাড বেড়ে যাবে। ঠিক আছে, ব্লাডের কনসেন্ট্রেশন বেড়ে যাবে বা ব্লাডের ভলিউম বেড়ে যাবে। সেক্ষেত্রে কি বেশি ব্লাড হয়ে গেলে কি হার্ট বেশি পাম্প করবে, তো সেক্ষেত্রে ব্লাড প্রেশার বাড়তে পারে। বা ফাস্ট হার্ট পাম্পিং, যদি কারো হার্টটা যদি তাড়াতাড়ি মানে দ্রুত যদি পাম্প করে, তাহলে সেক্ষেত্রেও কি ব্লাডের প্রেশারটা বেড়ে যাবে। যদি কোনো আমাদের ব্লাড ভেসেলে ব্লকেজ হয়ে যায়, ঠিক আছে,
কোলেস্ট্রলের জন্য হতে পারে বা কোনো কিছুর জন্য ব্লকেজ হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে আমাদের ব্লাড প্রেশারটা বাড়তে পারে। তারপরে কি ইররেগুলার পাম্পিং, যদি হার্ট ইররেগুলারভাবে পাম্প করে, মানে যেটা পাম্প করার কথা যে নর্মাল আছে সে রেগুলারভাবে না করে ইররেগুলারভাবে করে, তো সেক্ষেত্রেও হতে পারে। কার্ডিয়াক প্রবলেম, কার্ডিয়াক মিনস কি হার্টের ধরে কোনো ধরনের প্রবলেম হয়ে গেছে, সেক্ষেত্রেও কি ব্লাড প্রেশার বাড়তে পারে, বা কোনো মেডিসিনের সাইড এফেক্টও হতে পারে। এছাড়াও কিছু আছে, যদি কিছু কারো জিনগত আসে, মানে বংশ পরম্পরায় বাবার ছিল ছেলের হবে, তারপরে ছেলের হবে। যদি কেউ লং টার্ম স্মোকিং করে সেক্ষেত্রে হতে পারে। যদি কারো পেশেন্ট ওবেসিটি হয়ে গেছে, মানে যদি শরীর প্রচুর মোটা হয়ে গেছে, ঠিক আছে, নর্মালের তুলনায় অনেক ওয়েট গেন হয়ে গেছে, সেক্ষেত্রে হতে পারে। বাকি কেউ যদি অ্যালকোহল কনজামশন করে, অ্যালকোহল কনজামশন মানে কি দারু মদ যদি কেউ বেশি দিন ধরে খায়, তাহলে তার ক্ষেত্রে হতে পারে। আরেকটা জিনিস কি স্ট্রেস যদি কেউ নেয়, ঠিক আছে, প্রচুর পরিমাণে স্ট্রেস নিচ্ছে, সেক্ষেত্রে হতে পারে। আরেকটা জিনিস দেখে গেছে ল্যাক অফ এক্সারসাইজ, মানে সে খাওয়া দাওয়া করছে সঠিকভাবে, ফিজিক্যাল অ্যাক্টিভিটি বা এক্সারসাইজ করছে না, তো সেক্ষেত্রেও হয়। আর এটা কি এখন আমাদের দেখা দিয়েছে ওল্ড এজে, যদি কারো বয়স একটু 40-এর পার বা 50-এর পার পেরিয়ে গেছে, তাহলে এটা কমন দেখা গেছে হাইপারটেনশন ডিজিজটা। এরপরে আমরা দেখব সাইন অ্যান্ড সিমটম, মানে যদি কারো হাইপারটেনশন হয় তাহলে তার লক্ষণ কী দেখা দেবে, মানে কী দেখে বুঝবো। প্রথমত হেডেক হবে বা নোজ ব্লিডিং হবে, নাক দিয়ে রক্ত পড়তে পারে। অল বডি সোয়েলিং, মানে শরীরটা কি ফুলে যাবে একটু। শর্টনেস অফ ব্রিথ, মানে কি শ্বাস, মানে যেটা নিঃশ্বাস, যেটাকে শ্বাস বলি, শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হবে। ব্লাড ইন ইউরিন, মানে কি ইউরিনের দ্বারা, পেচ্ছাপের দ্বারা রক্ত বেরিয়ে যাবে। ইররেগুলার হার্টবিট, হার্টবিট যে রেগুলার হার্টবিট হয় আমাদের, ঠিক আছে, সেটা ইররেগুলার হয়ে যাবে, ঠিক আছে। সোয়েটিং, মানে ঘেমে যাবে পেশেন্ট। চেস্ট পেন, মানে যেটা কি বুকে অনেক সময় ব্যথা হয়। তারপরে কি ডিজিনেস তো আছেই, মানে নজিয়া হতে পারে, ভমিটিং হতে পারে, ফেন্টিং হতে পারে। আর কখনো কখনো হাই ব্লাড প্রেশারে দেখা গেছে, ঠিক আছে, লো ব্লাড প্রেশার, হঠাৎ করে কখনো কখনো ব্লাড প্রেশারটা ফল করে যায়, আবার ব্লাড প্রেশার বেড়ে যায়, এটাও দেখা দিয়েছে। ও ফ্যাটিক দেখতে হচ্ছে, মানে ক্লান্তিও দেখা গেছে। এরপরে আমরা দেখব যে কি কি ওষুধ আছে। তো ওষুধগুলো আমি বলার আগে একটা জিনিস বলে দিই, যে ব্লাড প্রেশারের প্রচুর পরিমাণে, অনেক পরিমাণের রেঞ্জে, ওয়াইড রেঞ্জ বলি, যদি বিভিন্ন প্রকারের ব্লাড প্রেশারের ওষুধ আছে, ঠিক আছে, বাট যেগুলো চলে সেগুলোই আমি বলছি, যেগুলো বেশি চলে। তো প্রথমে তো দেখবো আমরা যে সিঙ্গেল সল্টে, মানে যে একটা কম্পোজিশনে কী কী ওষুধ আছে। প্রথমত ক্যালসিয়াম চ্যানেল ব্লকারে একটা মেডিসিন চলে, ঠিক আছে, সেটা হচ্ছে কি অ্যামলোডিপিন। অ্যামলোডিপিন কি 2.5 mg-তে আসে, 2.5 mg-তে, 5 mg-তেও আসে এবং 10 mg-তেও আসে। এবং অ্যামলোডিপিন কি দিনে একবার ওডি খেতে বলে, যদি কোনো কোনো সময় কি দু একদিনের জন্য দিনে দুবার করে খেতে বলে, বাট মেনলি কি এটা দিনে একবার করে খেতে বলে। আর অ্যামলোডিপিন যে পপুলার ব্র্যান্ড নেমগুলোতে আছে সেগুলো হচ্ছে কি অ্যামলং, অ্যামলোকাইন্ড, অ্যামটাস, অ্যামলোভাস, স্ট্যামলো 5, অ্যামলোগার্ড, অ্যামলোপ্রেস, অ্যামলোসেপ, অ্যামলোডেক, বা আদার্স যে কোনো নামে শুধু দেখে নেবে যে অ্যামলোডিপিন যে আছে মেডিসিনটা, এটা সল্ট নেম অ্যামলোডিপিন, এটা 2.5 mg বা 5 mg বা 10 mg-তে আছে কিনা, ঠিক আছে, এর কম্পোজিশনটা দেখে নেবে নিড হিসাবে যে কেমন কি। এবং 10 mg-টা খুব কম চলে, সব থেকে বেশি কি 2.5 mg এবং 5 mg চলে, সব থেকে বেশি 5 mg-টাই চলে। এরপরে সিঙ্গেল সল্টে যেটা চলে সেটা হচ্ছে কি এনজিওটেনসিন রিসেপ্টার ব্লকার্সে যে এটা আছে, সেটা হচ্ছে কি টেলমিসার্টেন। টেলমিসার্টেন কি 20 mg-তে পাওয়া যায়, 40 mg-তে পাওয়া যায়, 80 mg-তে পাওয়া যায়। সেটা কি টেলমিসার্টেনের পপুলার ব্র্যান্ড নেম কি টেলজি, ঠিক আছে, টেলমাভাস, টেলমিকাইন্ড, টেলগার্ড, টেলমা আর টেলমিয়াম, এইসব ব্র্যান্ড নেমে পাওয়া যায়। এবং সব থেকে বেশি যদি চলে তো সেটা হচ্ছে কি 40 mg, টেলমিসার্টেন 40 mg, যেটা আমরা কি টেলমা 40 নামে জানি, ঠিক আছে। এরপরে কি এনজিওটেনসিন রিসেপ্টার ব্লকারসেরই আরেকটা ড্রাগ চলে, সেটা হচ্ছে কি লোসার্টেন। লোসার্টেন কি লোসাকাইন্ড নামে পাওয়া যায়, ঠিক আছে, রিপেস নামে পাওয়া যায়, লোসিয়াম নামে পাওয়া যায়, লোসাকার নামে পাওয়া যায়, লোসার নামে পাওয়া যায়, বা লোসার নর্মো নামে পাওয়া যায়। এতগুলো ব্র্যান্ড নেম বললাম, তাছাড়াও যে কোনো ব্র্যান্ড নেম বা জেনেরিকও আপনার চাইলে ইউজ করতে পারেন, ঠিক আছে, বা আদার্স যে কোনো শুধু দেখে নেবেন। আর লোসার্টেনটা কি 25 mg-তে পাওয়া যায় আর 50 mg-তে পাওয়া যায়। এরপরে যে মেডিসিনটা চলে, ঠিক আছে, সেটা হচ্ছে কি বিটা ব্লকারের একটা ড্রাগ, বিটা ব্লকার ক্যাটাগরি ড্রাগ, আমি ক্যাটাগরিগুলো পরে পরে বলছি, ঠিক আছে। এগুলো একটা ক্লাসিফিকেশনের নাম অ্যান্টি হাইপারটেনশন, সেটা হচ্ছে বিটা ব্লকারের ড্রাগের। সেটা হচ্ছে ড্রাগটার নাম হচ্ছে মেটোপ্রোলল সাকসিনেট, যেটা আমরা কি মেটেক্সেল নামে জানি, ঠিক আছে, মেটোমেক নামে পাওয়া যায়, বা প্রোলোমেট নামে যে পাওয়া যায়, বা এম বেটা নামে পাওয়া যায়, প্রোটোল নামে পাওয়া যায়, বা কি সাস্টামেটো নামেও পাওয়া যায়, ঠিক আছে। এবং এটা কি 12.5, 25 আর 50-এ পাওয়া যায়, বাট এটাতে অ্যাকচুয়ালি থাকে, যেটাতে 12.5 হয় 12.5-এ, সেখানে থাকে 11.8 mg থাকে। এটা আমরা মেটেক্সেল 25 বলি, সেখানে অ্যাকচুয়ালি যেটা পরিমাণ থাকে সেটা হচ্ছে কি 23.75 থাকে। আর যেটা আমরা 50 বলি সেটা আমরা কি 47.5 mg থাকে, ঠিক আছে, বাট আমরা বলি বা এটা আমাদের লেখা থাকে মেটেক্সেল 25।
বাট 25-এ কি 23.75 থাকে অ্যাকচুয়ালি। এরপরে একটা এসি ইনহিবিটার্সের ড্রাগ আছে, ঠিক আছে, এসি ইনহিবিটার্স ক্যাটাগরি, সেটা হচ্ছে কি র্যামিপ্রিল। র্যামিপ্রিল কি 2.5 mg, 5 mg এবং 10 mg তে পাওয়া যায়, যেটার পপুলার ব্র্যান্ড নেম কি কার্ডেস, র্যামিপ্রেস, জিরাম, র্যামিস্টার, রিবিট আর কি ম্যাকপ্রিল, এইসব নামে পাওয়া যায়। আর একটা এসি ইনহিবিটার্স বলি, ঠিক আছে, যেটা চলে সেটা হচ্ছে কি অ্যানেলাপ্রিল। অ্যানেলাপ্রিলও সেম 2.5 mg, 5 mg আর 10 mg তে পাওয়া যায়। সে পপুলার ব্র্যান্ড নেম কি এনাম, এনভাস, নিউরিল, ডিলভাস আর কি অ্যানালাপ্রিল, এইসব নামে পাওয়া যায়। এছাড়াও যে কোনো কিছু দেখে নেবেন শুধু কম্পোজিশন নাম অ্যানালাপ্রিল আছে কিনা, ঠিক আছে। এরপরে আমি একটু তাড়াতাড়ি বলছি কারণ এটা প্রচুর বড় টপিক, ঠিক আছে, এবং অনেকে আমার কাছে রিকোয়েস্ট করেছিল বলে আমি ভিডিওটা বানাচ্ছি, ঠিক আছে। এরপরে আছে আরেকটা বিটা ব্লকার বলি যেটা চলে, সেটা হচ্ছে কি অ্যাটেনোলল। অ্যাটেনোলল কি আমরা বিটা কার্ড নামে জানি, ঠিক আছে, টেনোলল নামে জানি, বা অ্যাটেন নামে জানি, বা অ্যাটেকার্ড নামে জানি, বা জি ব্লক নামে জানি, বা টেনোম্যাক নামে জানি। এই ব্র্যান্ড নেমগুলো পপুলার ব্র্যান্ড নেমগুলো জানি। এবং অ্যাটেনোলল কি 25 mg তে পাওয়া যায় আর 50 mg তে পাওয়া যায়। এরপরে কম কম্বাইন্ড ড্রাগ মানে কি দুটো কোনো ড্রাগ, মনে করো ক্যালসিয়াম চ্যানেল ব্লকার্স আর বিটা ব্লকার্স মিলতে হয়ে আসে, ঠিক আছে, কম্বাইন্ড থেরাপি বলে বা কম্বাইন্ড ড্রাগ বলে। সেগুলোতে যেটা সব থেকে বেশি চলে সেটা হচ্ছে কি অ্যামলোডিপিনটা হচ্ছে কি ক্যালসিয়াম চ্যানেল ব্লকার্স, আর অ্যাটেনোললটা হচ্ছে কি বিটা ব্লকার্স, যেটার পপুলার ব্র্যান্ড নেম কি অ্যামলোকাইন্ড 80, স্ট্যামলো বিটা, অ্যামলোপ্রেস 80, অ্যামলোডেক 80, অ্যাটেন এম, এইসব নামে পাওয়া যায়। এরপরে আরেকটা কি লো সার্টেন প্লাস অ্যামলোডিপিন পাওয়া যায়। লো সার্টেন প্লাস অ্যামলোডিপিন, যেটা পপুলার ব্র্যান্ড নেম কি অ্যামলোকাইন্ড এল, লোসার এ, জিলস এম, রিপেস এফ, অ্যামলোভাস এলএস, অ্যালসার্টেন এম, এইসব পপুলার ব্র্যান্ড নেম। এরপরে কি লো সার্টেন প্লাস হাইড্রোক্লোরথায়াজাইড, লো সার্টেন প্লাস হাইড্রোক্লোরথায়াজাইড, এটা হচ্ছে কি ডায়ুরেটিক্স একটা, ঠিক আছে। ডায়ুরেটিক্স মানে কি যে আমাদের শরীরে পেচ্ছাপের পরিমাণটা বাড়াবে, মানে বারবার পেচ্ছাপ হবে। এটার পপুলার ব্র্যান্ড নেম কি লোসার এইচ, লোসাকাইন্ড এইচ, এলটিকে এইচ, লোসারনাম এইচ বা কোসার্ট এইচ, এইসব ব্র্যান্ড নেমে পপুলার ব্র্যান্ড নেমে পাওয়া যায়। এরপরে যেটা চলে, ঠিক আছে, একটা কম্বাইন থেরাপির মধ্যে কি টেলমিসার্টেন প্লাস মেটোপ্রোললটা হচ্ছে কি বিটা ব্লকার্স। এইটা কি এর পপুলার ব্র্যান্ড নেম কি টেজলক বিটা, মেটেক্সেল টি, এরিটেল বিটা, টেলপ্রেস এমটি, আর আছে একটা কি প্রোটল 50H, ঠিক আছে, এইসব পপুলার ব্র্যান্ড নেমে পাওয়া যায়। তাছাড়া আরও বিভিন্ন ব্র্যান্ড নেমে পাওয়া যায়, আপনারা একটু দেখে নেবেন যে আপনাদের লোকাল মার্কেটে কোনগুলো পপুলার বা কোনগুলো বেশি চলে, শুধু কম্পোজিশনটা ঠিক থাকলেই হলো, বা যে কোনো জেনেরিকও চাইলে ব্যবহার করতে পারেন। এরপরে একটা মেডিসিন চলে কম্বাইন থেরাপিতে, সেটা হচ্ছে কি টেলমিসার্টেন প্লাস অ্যামলোডিপিনের যেটা চলে সেটা হচ্ছে টেলমা এএম, টেলমিকাইন্ড এএম, ট্যাজলক এএম, টেলকনল এএম বা টেলভাস এএম। দেখে নেবেন প্রচুর পরিমাণে ব্লাড প্রেশারের ওষুধ আছে বা প্রচুর পরিমাণে কোম্পানি আছে। আমি শুধু যেগুলো পপুলার ব্র্যান্ড নেম বা যেগুলো আমি পেয়েছি সহজ, ঠিক আছে, এই ছবিগুলো আমি গুগল থেকে ইউজ করি, যেগুলো আমি পেয়েছি সেগুলো আমি ব্যবহার করছি। আপনারা চাইলে শুধু দেখে নেবেন যে কম্পোজিশনটা ঠিক আছে কিনা, যে কোনো ব্র্যান্ডের ইউজ করতে পারেন, এগুলোই করতে হবে তার কোনো মানে নেই। এরপর একটা চলে সেটা হচ্ছে কি টেলমিসার্টেন প্লাস ক্লোরথেলিডন। এইটা হচ্ছে কি এই ক্লোরথেলিডনটা হচ্ছে এক ধরনের ডায়ুরেটিক্স, যেটা আমাদের কি পেচ্ছাপের পরিমাণ বাড়াবে। এর পপুলার ব্র্যান্ড নাম হচ্ছে কি টেলমা সিটি, সিটিডিটি, ট্যাজলক সিটি, টেলিস্টা সিএইচ, টেলভাস সিটি, টেলজি সিএইচ, এইসব পপুলার ব্র্যান্ড নেমে পাওয়া যায়। এরপরে আমি বলে দিই এগুলো হচ্ছে কি পপুলার যে মেডিসিনগুলো চলে ব্লাড প্রেশার কন্ট্রোল করার জন্য, সেগুলো বা হাইপার টেনশনের জন্য। এছাড়াও পুরো যদি হাইপার টেনশনের আপনারা যদি ক্লাসিফিকেশনটা দেখেন, এছাড়া এটা মেনলি 1 নম্বর ক্লাসিফিকেশন, এছাড়াও 2-3টা আছে যেগুলো চলে না, এগুলোই মেনলি চলে। এখানে কি ডায়ুরেটিক্স চলে, ঠিক আছে, বিটা ব্লকার চলে, আলফা প্লাস বিটা ব্লকার চলে, এসি ইনহিবিটার চলে, এনজিওটেনসিন রিসেপ্টর ব্লকার চলে, তারপরে আলফা ব্লকার চলে, সেন্ট্রাল সিম্প্যাথোম্যাটিক চলে। এই যে জিনিসগুলো আছে এতগুলো মেডিসিন
ঠিক আছে, ব্লাড প্রেশারের জন্য ইউজ হয়। ঠিক আছে, পুরো ক্লাসিফিকেশনটা চাইলে আপনারা স্ক্রিনশট নিতে পারেন বা পড়তে পারেন। ঠিক আছে, আমি যেগুলো বললাম যেগুলো একটু কমন প্রচলিত বেশি আছে বা যেগুলো বেশি আমরা লোকাল জীবনে দেখতে পাই, ঠিক আছে, সাধারণ জীবনে দেখতে পাই বা সব থেকে বেশি চলে, সেগুলোই বললাম। তাছাড়া যে এমন কোনো কিছু নেই যে মেডিসিন নেই, প্রচুর পরিমাণে মেডিসিন আছে। আমি বারবার বলছি যে হাইপার টেনশনের রেঞ্জটা প্রচুর বেশি, অ্যান্টি হাইপারটেনসিভ যে ড্রাগটা আছে তার প্রচুর বেশি। কখন কোনটা ডাক্তার নিজেদের এক্সপিরিয়েন্স অনুযায়ী বা অভিজ্ঞতা অনুযায়ী ব্যবহার করবেন সেটা একমাত্র অভিজ্ঞ ডক্টররাই জানেন। এবং এই যে কটা মেডিসিন বললাম, এটা যারা প্র্যাকটিস করছেন তারা কিভাবে ইউজ করবেন, মানে কখন কত নম্বর, মানে যদি ব্লাড প্রেশারে কত থাকে রেঞ্জটা, যে কখন কোনটা ব্যবহার করবো সেটা আমি একটু বলে দিচ্ছি। ঠিক আছে, এবং যদি প্রপার নলেজ না থাকে মেডিসিন সম্পর্কে বা হাইপার টেনশন সম্পর্কে নলেজ না থাকে, তাহলে প্র্যাকটিস না করাই ভালো। তো আমি বলে দিচ্ছি, যদি স্টেজ ওয়ানে থাকে কোনো পেশেন্টের কন্ডিশন, যদি বারবার প্রেশার চেক করার পরে, ব্লাড প্রেশার চেক করার পরে আসছে যে 140 সিস্টোলিক আর 90 ডায়াস্টোলিক বা তার বেশি, একটু +-10 হতে পারে, ঠিক আছে, বা বেশি প্লাসটাই ধরলাম, ঠিক আছে, 150 বা 150/90 আছে, তাহলে সেক্ষেত্রে আমরা এসি ইনহিবিটার্স বা অথবা ক্যালসিয়াম চ্যানেল ব্লকার্স বা বিটা ব্লকার্স, এই তিনটার মধ্যে যে কোনো একটা ইউজ করতে পারি। মানে সিঙ্গেল সল্ট এখানে ইউজ করবো, ঠিক আছে, কারণ নর্মাল আছে, এটাকে আমরা কন্ট্রোল করার জন্য সিঙ্গেল সল্ট। এসি ইনহিবিটার্স মানে কি, র্যামিপ্রিল, অ্যানেলাপ্রিল, যেটা আমরা কার্ডেস নামে জানি, ঠিক আছে। এবার এর ডোজটা 2.5 দেবো না 5 mg দেবো, এটা এই ব্লাড প্রেশারটার উপরে নির্ভর করবে। যদি বেশি থাকে, একটু বেশি আছে, স্টেজ ওয়ানেই আছে, স্টেজ ওয়ান কি 160 অব দিচ্ছে, 100 স্টেজ ওয়ান, তাহলে এর মধ্যে যদি বেশি থাকে তাহলে বেশিটা ইউজ করবো, নাহলে ক্যালসিয়াম চ্যানেল ব্লকারটা ইউজ করবো। ক্যালসিয়াম চ্যানেল ব্লকারটা কি, অ্যামলোডিপিন, যেটা আমরা বললাম অ্যামলোডিপিন বা নিফেডিপিনও আছে, বাট সব থেকে বেশি অ্যামলোডিপিন চলে। সেই অ্যামলোডিপিনের পপুলার ব্র্যান্ড নেম কি বললাম, অ্যামলোকাইন্ড, স্ট্যামলো, ঠিক আছে, অ্যামলোভাস। এই অ্যামলোকাইন্ড 5টা ইউজ করবো, অ্যামলোকাইন্ড 5ই সব থেকে বেশি ইউজ হয়, তো এটা ইউজ করবো। এবং বা বিটা ব্লকার ইউজ করতে পারি, ঠিক আছে, বিটা ব্লকার কোনগুলো, মেটোপ্রোলল, এই সব জিনিসগুলো, বা অ্যাটেনোলল। তো এখানে আমরা সব থেকে বেশি প্রিফার করতে পারি কি, অ্যামলোডিপিনটা ইউজ করতে পারি। অ্যামলোডিপিন 5টা যদি স্টেজ ওয়ানে আছে, তাহলে অ্যামলোডিপিন 5 mg কি দিনে একবার করে খেতে বলবো। ওডি, ওডি মিনস হচ্ছে দিনে একবার করে। আর এই ওডিটা সর্বদাই কি সকালের সময় দেবো, হালকা নাস্তা করে বা খালি পেটে, ঠিক আছে, মানে বিবিএফ বিফোর ব্রেকফাস্ট বা হালকা কোনো কিছু চা নাস্তা করে দিয়েছে সেই টাইমে, সেম টাইমে, প্রতিদিন সকাল 7টা বা 8টা, একটা নির্দিষ্ট টাইম দিয়ে দেবে, প্রতিদিন সেই টাইমে ওষুধটা খাবে, ঠিক আছে। বা এটা দিয়েও যদি রেজাল্ট কমছে না, মানে একটু কন্ট্রোল হচ্ছে না, তাহলে কি ক্যালসিয়াম চ্যানেল ব্লকারের সাথে আমরা কি একটা ডায়ুরেটিক্স ব্যবহার করতে পারি। ডায়ুরেটিক্স কি, হাইড্রোক্লোরোথিয়াজাইড, ঠিক আছে, হাইড্রোক্লোরোথিয়াজাইড যেটা আছে সেটা ব্যবহার করতে পারি, যেটা কি পপুলার ব্র্যান্ড হচ্ছে অ্যামলোকাইন্ড এইচ, অ্যামলং এইচ বা অ্যামলোভাস এইচ বা স্ট্যামলো ডি। এগুলোর মধ্যে যে কোনো একটা ব্যবহার করতে পারি। ওটা বন্ধ করে দেবো, ওই অ্যামলোকাইন্ড 5টা বন্ধ করে দেওয়ার পরে অ্যামলোকাইন্ড এইচ এটাকে রেকমেন্ড করবো যে আপনারা এটা ব্যবহার করতে পারেন। এরপরে যদি পেশেন্টের যদি স্টেজ 2-এ থাকে, ঠিক আছে, স্টেজ 2-এ থাকে, তাহলে সেক্ষেত্রে কি আমাদের কম্বাইন মেডিসিন ব্যবহার করতে হবে, মানে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার্স প্লাস বিটা ব্লকার্স, ঠিক আছে, এ দুটোও ব্যবহার করতে পারে, বা ডায়ুরেটিক্স প্লাস এসি ইনহিবিটার্স। মানে কি এখানে বলে দিই আমি, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার্স প্লাস বিটা ব্লকার্স, যেটা কি বললাম, অ্যামলোডিপিন 5 প্লাস অ্যাডেনোলল যেটা আছে কম্বাইন, সেটা ব্যবহার করতে পারি, যেটার পপুলার ব্র্যান্ড নেম কি অ্যামলোকাইন্ড 80। এই অ্যামলোকাইন্ড 80টাও সেম খাওয়ার নিয়ম। যদি স্টেজ 2-এ থাকে তাহলে কি অ্যামলোকাইন্ড 80 রেকমেন্ড করবো, সেটাও কি ওডি, মানে দিনে একবার করে রেকমেন্ড করবো। এবং কি সর্বদাই কি বললাম, সকালের দিকে রেকমেন্ড করবো, যে সকাল 7টা 8টার সময় হালকা নাস্তা করে বা খালি পেটে রেকমেন্ড করবো। বা এটা ছাড়া কম্বাইন কি টেলমি সার্টেন প্লাস অ্যামলোডিপিনও আসে, ঠিক আছে, টেলমি সার্টেন প্লাস অ্যামলোডিপিন, টেলমি কাইন্ড এএম নামেও আসে, ঠিক আছে, বা আদার্স যে কোনো ব্র্যান্ড নেম বলে দেন, কম্পোজিশনটা শুধু কি টেলমি সার্টেন প্লাস অ্যামলোডিপিন। এবং যদি কমের দিকে থাকে তাহলে তার এই যে ডোজের পরিমাণটা আছে সেটা কম ব্যবহার করবেন, মানে যে পাওয়ারটা থাকে 5 mg, 2.5 mg বা 10 mg, সেটা কমের দিকে ব্যবহার করবেন। যদি একটু হাই থাকে তাহলে বেশিটা ব্যবহার করবেন, বা সর্বদা সব থেকে বেশি কি মিডিলেরটা ব্যবহার করার চেষ্টা করবেন, যেরকম অ্যামলোডিপিন 5টা ব্যবহার করার চেষ্টা করবেন, ঠিক আছে। এই ছিল। এরপরে কি যদি হাইপার টেনশন স্টেজ 3-তে চলে যায়, তো সেক্ষেত্রে কি সর্বদাই আমি কি বললাম, হসপিটালে রেফার করে দেবো, হসপিটালে রেফার করে দেবো। সেটা কোনো আরএমপি ডক্টর আছেন বা গ্রামীণ চিকিৎসক আছেন, নিজেদের কাছে ট্রিটমেন্ট করাবেন না। সেক্ষেত্রে দুটো ইঞ্জেকশন ব্যবহার করে, একটা হচ্ছে কি লেভোটেরল ইঞ্জেকশন, এই লেভোটেরল ইঞ্জেকশনটা কি আইভি দেওয়া হয় স্টার্ট, ঠিক আছে। আর এটা কি ফিউরেসেমাইড, যেটা লেসিক ইঞ্জেকশন নামে আমরা জানি, সেটা ব্যবহার করা হয়, এটাও আইভি দেওয়া হয়। এবং কি এই ইঞ্জেকশনটা দেওয়ার পরে যখন একটু ব্লাড প্রেশার কমে যায় তখন কি মেডিসিন আবার ব্যবহার করা হয়, ঠিক আছে।
এরপরে আমরা যারা পেশেন্ট আছে, ঠিক আছে, হাইপার টেনশনের পেশেন্ট যারা থাকবে, ঠিক আছে, তাদেরকে কিছু অ্যাডভাইস করতে হবে। ঠিক আছে, অ্যাডভাইসটা হচ্ছে কি, প্রথমত আমরা লিপিড প্রোফাইলটা চেক করতে বলবো ব্লাড দিয়ে। সেখানে আমরা কোলেস্টেরলের প্রমাণটা দেখবো, কোলেস্টেরল তো বেড়ে যাচ্ছে না, যে কোলেস্টেরল বাড়ার সাথে সাথে কোথাও ব্লকেজ সৃষ্টি হচ্ছে যার ফলে ব্লাড প্রেশার বাড়ছে, এটা করতে বলবো। আর দ্বিতীয়ত যেটা মেন জিনিস বলবো, যে ডায়েটে সল্টটা প্রচুর খাবে। সল্ট মানে লবণ প্রচুর কম খাবে। লবণে NaCl থাকে, আর লবণ ব্লাড প্রেশার বাড়ায়। তো আমরা কি ব্লাড প্রেশার কমাতে হবে, তো সেই জন্য যতটা পরিমাণ কম পারবে এই লবণটা কম খাবে খাওয়ার দাওয়ারে। এরপরে কি, লেস ওয়াটার কনজামশন, মানে কি যদি আমরা বেশি জল খাই তাহলে কি আমাদের ব্লাডের ভলিউমটা বেড়ে যাবে। যদি ব্লাডের ভলিউম বেড়ে যায় তাহলে কি ব্লাড প্রেশার বাড়তে পারে। তো আমাদের যে জলটা বেশি পরিমাণে খাবে না, একদম অল্প পরিমাণে খাবে, যতটা প্রয়োজন ততটাই খাবে। এরপরে কি ফিজিক্যাল অ্যাক্টিভিটি করতে বলবো, মানে কি এক্সারসাইজ করতে বলবো। আর যদি ওয়েট বেশি বেড়ে যায়, মানে মোটা টাইপের যদি কোনো রোগী থাকে, তাহলে সেকে কি ওয়েটটা রিডাকশন করতে বলবো, মানে ওয়েটটা লস করতে বলবো। এই ছিল হাইপার টেনশন নিয়ে বেসিক কিছু আলোচনা। ঠিক আছে, এবং আমি সর্বদাই বলে থাকি যে আমার ভিডিওটা শুধু ইনফরমেশন পারপাসের জন্য। আমার ভিডিও দেখে কেউ সেলফ মেডিকেশন করতে যাবে না, সর্বদাই ডাক্তার বা ফার্মাসিস্টের পরামর্শতেই ওষুধ খাবে। ঠিক আছে, এবং আমি বলে দিচ্ছি হাইপার টেনশন খুব জটিল একটা ডিসঅর্ডার। ঠিক আছে, ডিসঅর্ডার মানে কি, যেটা কিওরেবল না। ডিজিজ কিওরেবল মানে কোনো রোগ হলো, জ্বর হলো, আমরা ওষুধ খেলাম, ভালো হয়ে গেলাম, তাহলে সেটা জ্বরটা হলো ডিজিজ। এবং কি ডিসঅর্ডার মানে কি, যেটা সারা জীবন আমাদের চলবে, যেরকম কি হাইপার টেনশন। হাইপার টেনশন মানে হচ্ছে কি হাই ব্লাড প্রেশার, বা আরেকটা ডিসঅর্ডার নাম বলে দিই, যেটা হচ্ছে সুগার, যেটাকে আমরা সুগার বলি, মানে ডায়াবেটিস। যদি কারো হয়ে যায় তাহলে কি সেটা সারা জীবন চলবে, সেটাকে আমরা মেনটেন করতে পারি। হাই ব্লাড প্রেশার মানে হাইপার টেনশন বা ডায়াবেটিসটাকে আমরা মেনটেন করতে পারি, মেনটেন করে রাখতে পারি, কখনো ঠিক করতে পারি না, কন্ট্রোলে রাখতে পারি। তো সেহেতু যদি প্রপার ব্লাড রিপোর্ট যদি আমাদের না জানা থাকে, বা আমাদের মেডিসিন নিয়ে ভালো নলেজ না থাকে, তাহলে সেক্ষেত্রে যারা ডাক্তার আছেন তারা না করার ট্রিটমেন্ট করাই ভালো। এবং আমি আবার বারবার বলে দিচ্ছি যে আমার এই ভিডিওটাতে আমি শুধু কিছু পরিমাণ হাইপার টেনশন মানে হাই ব্লাড প্রেশারের ওষুধ নিয়ে আলোচনা করেছি। এর অনেক ওষুধ আছে, ঠিক আছে, অনেক কম্বাইন থেরাপি মানে কম্বাইন মেডিসিন আছে, যে দুটো তিনটে ড্রাগ মিলিত হয়ে আছে। ঠিক আছে, সেগুলো আমি বলিনি, যেগুলো চলেছে। এবং হালকা পাতলা স্টেজ 1 বা স্টেজ 2 তার কিছু মেডিসিন বলে দিয়েছি। আপনাদের যদি আরও বেশি জানা থাকে ভালো কোনো কিছু, আমার থেকেও বেটার, তো সেই ট্রিটমেন্টটাই ফলো করতে পারেন, আমারটাই করতে হবে, তার কোনো মানে নেই। আর এই ভিডিওটা দেখার জন্য, সম্পূর্ণ দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। এবং এই ভিডিওটা ভালো লাগতে অবশ্যই একটা লাইক করে যাবে এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। এবং কোনো কিছু যদি ছেড়ে থাকি বা কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। থ্যাংক ইউ সো মাচ।